বাংলাদেশ এই ম্যাচ হারার পরে বাংলা ওয়াশ তো দূরের কথা। এখন আমরা সিরিজ জিততে পারি কিনা, সিরিজ জিততে হলে পরের ২টা ম্যাচ আমাদের জিততে হবে। ঐরকম একটা ভীষণ কঠিন জায়গাতে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। এমন কি আসলে হবার কথা ছিল? যেই নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে এসেছে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে সার্টেনলি পিএসএল, আইপিএল খেলার জন্য তারা প্রথম সারির প্রায় সব খেলোয়াড়কেই বাদ দিয়ে বাংলাদেশের এই ওডিআই সিরিজটা খেলতে এসেছে। লাস্ট যে ওয়ানডে ম্যাচ তারা খেলেছে এই বছর ভারতের বিপক্ষে জানুয়ারিতে, সেই ম্যাচে একাদশের ৮ জন ক্রিকেটার তাদের স্কোয়াডেই নেই। সেই দলটা বাংলাদেশকে হারিয়ে দিল। আমি আসলে এটা হজম করতে পারছি না। বাংলাদেশ ক্রিকেট টিম গত ২টা সিরিজ আমরা জিতেছি, পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং মনে হচ্ছিল যে আমরা এখন একটা উন্নতির গ্রাফের মধ্যে রয়েছে ওডিআই ফরম্যাটে। সেইখান থেকে এই পরাজয়টা আমার বুকে আসলে শেল হয়ে বিঁধল। আমি নিশ্চিত যে আমাদের অনেকেই এরকম রেজাল্টটা এক্সপেক্টই করতে পারিনি। ম্যাচটা বাংলাদেশ কোথায় হারলো, কিভাবে হারলো, টার্নিং পয়েন্ট কোনটা, সেটা নিয়েই তো আলোচনা। ভাই শোনেন, সারা জীবন দেখে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি, এবং এত বছর ক্রিকেট খেলা দেখার সূত্রে সেটা তো জানি যে পার্টনারশিপই সবসময় ম্যাচ জেতায়। আজকে দেখলাম পার্টনারশিপ ম্যাচ হারিয়ে দিয়েছে। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুবর যে পার্টনারশিপ, ৫২ রানের জুটি, কিন্তু সেই জুটিটা খেলতে তার যে ৭৯টা বল নিয়ে নিয়েছে, সেইটাই কি আসলে বাংলাদেশের জন্য এই পরাজয়ের বড় কারণ হয়ে গেল? একটা ওয়ানডে ম্যাচ, সেইখানটাতে ১৫ ওভার ৯০টা বল বাংলাদেশ বাউন্ডারি মারতে পারে নাই। সেটি কি বাংলাদেশের পরাজয়ের বড় কারণ হয়ে গেল? আফিফ হোসেন ধ্রুব তিনি ২৭ রান করার জন্য ৪৯টা বল খেললেন, ৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এবং তার পুরো ইনিংসে ৪৯ বলের মধ্যে একটা বাউন্ডারিও নেই। বাংলাদেশ তারপরও এই ম্যাচটা যে হেরে গেল, ২৫০-র কম টার্গেট ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ২৪৮ টার্গেট ছিল, সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারিনি, বরং আমরা ২২১ রানে অল আউট হয়ে গিয়েছি। ব্যাটিং ছাড়া অন্য কোনো কিছুকে কি কাঠগড়ায় দাঁড় করানোর উপায় রয়েছে? কাঠগড়ায় অনেক কিছুই দাঁড় করানো যায়, দল যখন হেরে যায় তখন অনেক কিছু এরকম লুপহোলসগুলো সামনে চলে আসে, বাট স্টিল অবশ্যই নিউজিল্যান্ডকে আমরা এর চেয়ে কম রানে আটকে রাখতে পারতাম। অবশ্যই যেই ২টা আমরা ক্যাচ ড্রপ করেছি সেইটা আমাদের জন্য ভীষণ রকমেরই কস্টলি হয়ে গিয়েছিল। সেটা যদি না হতো, নিউজিল্যান্ডকে ২০০-২২০ এর মধ্যে আমরা আটকে রাখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, না হয় তারা ২৪৭ রানই করলো, সেই রান তাড়া করে বাংলাদেশ জিততে পারবে না? তাহলে বাংলাদেশে এটা কি ব্যাটিং? তাহলে বাংলাদেশের এই ওয়ানডে ফরম্যাটে আমরা উন্নতির ধারাটাতে রইলামটা আসলে কোথায়? আমাকে একটু বুঝিয়ে বলেন তো। ধরেন আমাদের ২৪৮ রান টার্গেট ছিল, সেই টার্গেট চেস করতে নেমে আমরা শুরুতেই একটা লাইভ পেয়েছি সাইফ হাসান। এইটা অবশ্য তিনি নিজে একটা যে লাইভ দিয়েছিলেন, ওইটারই একটা প্রতিদান মধ্যে নিউজিল্যান্ডও তাকে দিল। ১ রানের সময় সাইফের ক্যাচটা স্লিপে পড়ে গেল। কিন্তু তার সত্ত্বেও, এটা তো সেকেন্ড ওভারের ঘটনা, 4th ওভারে আমরা পরপর ২ বলে ২টা উইকেট হারালাম। তানজিদ হাসান তামিম বেরিয়ে এসে তেড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন, এবং ভেরি নেক্সট ডেলিভারিতে নাজমুল হোসেন শান্ত লেগ সাইডে ফ্লিক করতে গিয়েছিলেন, এবং সেখানটাতে তিনিও বোল্ড হয়ে গেলেন। তারপরে তো বাংলাদেশ একটা পার্টনারশিপ করেছিল। সাইফ হাসান এবং লিটন দাসের যেই ৯৩ রানের জুটি, সেই জুটিটাতে তো বাংলাদেশ জয়ের একটা কক্ষপথেই আমরা ছিলাম। হ্যাঁ, আমাদের রান রেটটা যে অনেক বেশি ছিল তা নয়। দেন এগেইন আমাদের যে অনেক বেশি রান রেটের প্রয়োজন ছিল তাও তো নয়। ওয়ানডে ক্রিকেটে এখন ২৪৮ রানের টার্গেট কোনো টার্গেট? আমাকে বলেন তো দেখি ভাই। স্টিল বলতেই হবে যে সাইফ হাসান 50 করেছেন, তিনি ৭৬ বলে ৫৭ রান করেছেন, কিন্তু নিজের উইকেটটা তিনি গিফট করে এসেছেন। যেইভাবে তিনি ওই নিজের উইকেটটা গিফট করে এসেছেন, যে ওই শর্ট অফ লেন্থের বলটা বাউন্সটা বুঝতে পারেননি, একটু বাড়তি বাউন্স পেয়েছে, সেইটাতে